নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। খোলা আকাশের নিচে আগামী 1 ঘন্টা হবে বুলেটিন। নয়াদিল্লির খবরে প্রথমে নজর রাখতে হবে, তার কারণ সিংহাসনের মহাসংগ্রাম শেষে কুর্সিতে কে বসবেন? হ্যাঁ, অবশ্যই নরেন্দ্র মোদী বসবেন। নেতা মোদী, তিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি শপথ নেবেন। তবে এবারের এই পদ্ম সরকারে দুটো কাঁটা খচখচ করবে, নীতিশ আর নাইডু। আর তার আভাস পাওয়া যাচ্ছে শুরু থেকেই। একজনের 12টি আসন আর একজনের হাতে 16টি আসন। তো নাম্বার যেখানে ফ্যাক্টর, সেখানে বার্গেনিং তো হবেই। তো সেই বার্গেনিং শুরু হয়ে গেছে এখন থেকেই। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী প্রতিনিধি সরাসরি রয়েছেন। মৈত্রেয়ী, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনেই আশ্বস্ত করেছেন অন্তত সংবাদ মাধ্যমের সামনে যে তারা এনডিএ সরকারে থাকবেন, সরকার যে গঠন হবে তার শরিক হয়ে থাকবেন। কিন্তু তার বদলে কি নেবেন? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ক্যাবিনেট। একেবারেই দেখো, তার বদলে তারা কিন্তু নিজেদের জন্য বেশ ভালো কিছুই তারা চাইছেন এবং সেই বার্গেনিংটা কিন্তু তারা ভালোভাবেই করছেন। তার কারণ এই দুই পোড়খাওয়া নেতাই তারা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে এনডিএ সরকার গঠন করতে তাদের দুজনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে এনডিএর অন্যান্য শরিক, বিশেষত যারা সবথেকে বড় শরিক বিজেপির কাছে, সেই কারণে গতকাল এনডিএর বৈঠকে তারা নিজেদের সমর্থন জানিয়েছেন, কিন্তু নিজেদের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রক চেয়ে রেখেছেন তারা। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে চন্দ্রবাবু নাইডু তিনি স্পিকার পদ তো চেয়েছেন, তার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব চেয়েছেন, তার মধ্যে পূর্ণ মন্ত্রিত্ব এবং রাষ্ট্রমন্ত্রিত্ব রয়েছে। অন্যদিকে জেডিইউর তরফ থেকে বিহারের জন্য স্পেশাল স্ট্যাটাস চাওয়া হয়েছে এবং সেই স্পেশাল স্ট্যাটাসের সঙ্গে সঙ্গে যে দাবি দীর্ঘদিন ধরেই ছিল, এই স্পেশাল স্ট্যাটাসের দাবি, সেই স্পেশাল স্ট্যাটাস চাওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু মন্ত্রিত্ব এবং এমওএসশিপ চাওয়া হয়েছে। কোন কোন মন্ত্রিত্বের ওপর দাবি দাওয়া করেছেন এই দুই নেতা? তার মধ্যে রয়েছে রেল, অর্থ, নগর উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকও কিন্তু তার মধ্যে রয়েছে। ফলে তারা নিজেদের মতো করে কিন্তু তারা গুটি সাজাচ্ছেন এবং নিজেদের গুরুত্ব যে যথেষ্ট রয়েছে এবং সেই নিজেদের গুরুত্ব নিশ্চিত করতে তারা চাইছেন এনডিএ অ্যালায়েন্সের মধ্যে। কারণ তারা বুঝে গিয়েছেন এবং তারা জানেন যে তাদের জোট সঙ্গী হওয়াটা এবং তারা এই জোটে থাকাটা এই মুহূর্তে এনডিএ সরকারের জন্য কতটা প্রয়োজন, এবং জোট সঙ্গী হিসেবে দুই পোড়খাওয়া রাজনীতিক তাদের নিজেদের মতো করে যেটাকে বলে তাদের যে দান চালা, সেই দাবার গুটিতে তাদের দান তারা চেলে দিয়েছেন। এবার দেখার এখানে একটা বিষয় একটু জানতে চাইবো, 16 আর 12 28 এই সংখ্যাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমন সারা দেশে যত নির্দল প্রার্থী মানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জিতেছেন সেই সংখ্যাটাও গুরুত্বপূর্ণ। এবং ভিতরে ভিতরে সেই নির্দল যারা জিতেছেন, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তাদের সবাইকে নিজেদের দলে টানার কাজ এনডিও করছে, আইএনডিআইএও করছে। তো সেই সংখ্যাটা যদি চলে আসে, তাহলে কোথাও কি নীতিশ নাইডুর জন্য একটু অস্বস্তি তৈরি হয়ে যাবে? সংখ্যাটা কত? দেখো, অন্যান্যরা এখনো পর্যন্ত সিট জিতেছেন 18টি, মানে যারা অন্যান্যরা রয়েছেন, যার মধ্যে বিভিন্ন ছোট বড় মাঝারি দলই রয়েছে এবং যাদের কেউ একটি সাংসদ পদ জিতেছেন, কেউ 2টি সাংসদ পদ। কিন্তু সেই 18 জনের 18 জনই যদি এনডিএকে সমর্থন করতে এগিয়ে আসে, তাহলেও কিন্তু এই 28টা সিট যদি কমে যায়, অর্থাৎ নাইডু এবং নীতিশ তারা যদি বাদ হয়ে যান এনডিএ অ্যালায়েন্স থেকে, সেই জায়গায় পূর্ণ বহুমতে পেতেও কিন্তু তাতেও এনডিএর কিছুটা হলেও সমস্যা হবে। তার কারণ একদিকে হচ্ছে 28 আর আরেকদিকে 18, তাহলে তাতেও কিন্তু 10 আসনের একটা গ্যাপ থাকছে। সেটা বুঝে গিয়েছেন নীতিশ নাইডু, আর সেজন্যই এই দর কষাকষি। মৈত্রীর সঙ্গে থাকো, একবার চট করে শুনে নিই গতকাল বৈঠক থেকে বেরিয়ে চন্দ্রবাবু নাইডু কিভাবে আশ্বস্ত করছেন যে তিনি সরকারের সঙ্গেই আছেন, এনডিএ সরকার শরিক তিনি। You're part of the NDA, sir. Sir, how was it? How can we contest elections if you are not a part of NDA? Three parties combined we collected. Why you got that doubt, I don't know. Sir, how was the meeting? How was the meeting, sir? Good. মুখে বলছেন ঠিকই, কিন্তু বদলে ভারী কিমত নিচ্ছেন নীতিশ নাইডু দুজনেই, দুধে রাজনৈতিক দুজনে। কিন্তু বিজেপির এখন কিছু করার নেই, তার কারণ একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি। আর সেই প্রসঙ্গই তুলছেন দিলীপ ঘোষ, বলছেন হাতি কাদায় পড়লে চামচিকেও লাথি মারে। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে মেয়েও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন,
যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে। এ তো গেল শুরুয়াত, সবে শুরু। হয়তো কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব মানে ক্যাবিনেট হয়তো পেয়েও যাবেন, কিন্তু 5 বছর সরকার চালাতে হবে। একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির হাতে। এটা কতটা চাপের থাকবে, কারণ প্রতি মুহূর্তে এই শরিকরা কোথাও না কোথাও চাপ দিয়ে দেবে। সেক্ষেত্রে এতদিন ধরে যেভাবে বিল পাশ করিয়ে নিতে পেরেছে, কোথাও তো এবার সমস্যা হবেই। একেবারেই দেখো, খুব নিশ্চিতভাবেই সমস্যা হবে, তার কারণ বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই। এবং তুমি যদি বিজেপির স্ট্র্যাটেজিও দেখে আসো, সবসময় কিন্তু তারা চেয়েছেন, এবং মোদী শাহ তারা একাধিকবার এই কথাটা উল্লেখ করেছেন যে একক সংখ্যাগরিষ্ঠতা থাকার অ্যাডভান্টেজ কতটা, এবং সেই অ্যাডভান্টেজ গত 5 বছরে খুব ভালোভাবে নিয়েছে বিজেপি, এবং সেই একক সংখ্যাগরিষ্ঠতা এবার তাদের নেই। ফলে তার সামনে দাঁড়িয়ে যে সমস্ত বিলগুলো বা যে সমস্ত প্রস্তাব ছিল, যেমন ইউনিফর্ম সিভিল কোড, সেই ইউনিফর্ম সিভিল কোডের ক্ষেত্রে কতটা সমর্থন দেবেন নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু, সেটা পাশ করানো যাবে কিনা। নীতিশ কুমার ইতিমধ্যেই তারা বলছেন, জেডিইউর তরফ থেকে বলা হচ্ছে যে ইউসিসি নিয়ে তাদের খুব একটা আপত্তি নেই, কিন্তু তারা আগে আলোচনা চান। ফলে এই ধরনের একাধিক সিদ্ধান্তর ক্ষেত্রে কিন্তু তাদের এই জোট শরিকদের মতামত দিতে হবে। এবং দেখো, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এরা কিন্তু খুব ঘোষিতভাবেই তারা সেকুলার, এবং তাদের মতামত কিন্তু তারা কিছুটা হলেও কিন্তু তারা সেকুলার সরকার চালানো কিছুটা হলেও অস্বস্তির হয়ে যাবে মৈত্রী। তবে 5 বছর এর মধ্যে গঙ্গা, যমুনা, গোদাবরী, কাবেরী দিয়ে অনেক জল বয়ে যাবে, অনেক সমীকরণ হয়তো বদলে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো প্রধানমন্ত্রী হিসেবে, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন। গেস্ট কারা আসছেন? সে বিষয়ে মৈত্রীর সঙ্গে কথা বলবো। প্রতিবেশী দেশের একাধিক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। শেখ হাসিনা আসছেন এবং অন্যান্য প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা তারাও এসে পৌঁছবেন। ইতিমধ্যেই শপথের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে অপেক্ষা এবার শপথে। মৈত্রী, খুব সংক্ষেপে একটু জেনে নি তোমার থেকে যে এখনো পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা কাদের আমন্ত্রণ জানানো হয়েছে, কারা কবে আসছেন? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সহ একাধিক পড়শি দেশের রাষ্ট্রপ্রধানদেরকে আহ্বান জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে শেখ হাসিনা তিনি আগামীকালই ভারতে আসছেন। ভারতের সঙ্গে তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ককে সম্মান জানানোর জন্য এবং সেই সম্পর্ককে আরও বেশি মর্যাদা দেওয়ার জন্য তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী যখন শপথ নেবেন, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে আসছেন শেখ হাসিনা। তিনি আগামীকালই এসে পৌঁছে যাবেন। অতনু, মৈত্রী, কিন্তু এই যে আবকি বার 400 পার, সেই স্লোগান তো কিছুটা হলো ফ্লপ করেছে। তার কারণ 300-র নিচেই থেমে গিয়েছে এনডিএর সংখ্যা। তো এই নিয়ে জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডার বাড়িতে বৈঠক। সেই বৈঠকে ঠিক কি বলা হবে, কি নিয়ে আলোচনা হবে, পোস্টমর্টম হবে, এ বিষয়ে আমরা কি জানতে পারছি? দেখো, এই যে বৈঠক, জেপি নাড্ডার বাড়িতে যে বৈঠক চলছে, সেই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজনাথ সিং, বিএল সন্তোষ, অমিত শাহর মতো তাবড় নেতারা। ফলে সেখানে একেবারে চুলচেরা বিশ্লেষণ হবে বিজেপির এই যে ফলাফল হলো। কারণ তারা আবকি বার 400 পার বলেছিলেন, অর্থাৎ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা তো পাবেই, তাদের সংখ্যা 400-র ওপরে যাবে। কিন্তু সেই সংখ্যা 400-র ওপরে তো গেলই না, অর্ধেকের কিছুটা বেশিতে এসে তারা আটকে গেলেন। ফলে সেই
জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু রাজ্যের যা ফলাফল হয়েছে, যা তারা এক্সপেক্ট করেছিলেন তার থেকে অনেক খারাপ হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র এবং রাজস্থানের ফলাফলও কিন্তু খুব একটা সন্তোষজনক নয় বিজেপির কাছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেই সংক্রান্ত কিন্তু রিপোর্ট চাওয়া হবে এবং সেই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার জন্যই কিন্তু এই উচ্চ পর্যায়ের বৈঠক জেপি নাড্ডার বাড়িতে এই মুহূর্তে চলছে। অতনু, ধন্যবাদ মৈত্রী। একদিকে যেমন পর্যালোচনা বৈঠক চলছে, আরেকদিকে চলছে স্ট্রং অপোজিশন তৈরির বৈঠক। দফায় দফায় চলছে বিভিন্নভাবে আইএনডিআই এর শরিকদের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে গিয়েছিলেন অখিলেশ যাদবের সঙ্গে, তার বাড়িতে প্রায় 45 মিনিট কথা হয়েছে। তাদের মধ্যে কি নিয়ে কথা হতে পারে সেসব নিয়েও কথা হবে বিরতির পর। সঙ্গে থাকুন।